দর্শক, কালবেলা নির্বাচনী আয়োজন ভোটের বেলা দেখবার জন্য স্বাগত জানাই আপনাদের। নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বড় রাজনৈতিক দলগুলো। ভোটারদের আকৃষ্ট করার মতো নানা প্রতিশ্রুতি রয়েছে তাতে, যদিও এর বাস্তবায়ন প্রয়োগ নিয়ে তেমন কোনো আলোচনা নেই। রয়েছে প্রশ্ন নির্বাচনকালীন ইশতেহারের রাজনীতি নিয়েও। এসব প্রশ্নের উত্তর খোঁজবার চেষ্টা করব আজ। পাশাপাশি নির্বাচনকালীন নানা বিষয় নিয়ে আলোচনা করব। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রনি রেজা, এবং আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন দুজন বিজ্ঞ আলোচক। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডানে রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, স্বাগতম আপনাকে। আমার বামে রয়েছেন শিক্ষক ও অ্যাক্টিভিস্ট নাহিদ আক্তার, স্বাগতম আপনাকে। আমি প্রথমে সামান্তা শারমিন আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। যেমনটি বলছিলাম যে আমরা নির্বাচন সামনে বড় বড় ইশতেহার দেখছি, বড় বড় প্রতিশ্রুতি দেখছি। সত্যিকার অর্থে কতটুকুন বাস্তবায়ন হয় অতীতে আমরা দেখেছি, অতীতের অভিজ্ঞতা এবং সামনের যে প্রত্যাশা, সেটার নিরিখে যদি একটু আলোকপাত করতেন। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। কালবেলার দর্শক শুভানুধ্যায়ী এবং যারা কলাকুশলী আছেন সকলকে শুভেচ্ছা। আমার সহ আলোচক যিনি আছেন তাকেও শুভেচ্ছা, সালাম। আসলে এটা তো মানে আমাকে এই জবাবটা দিতে হলে আমার যে দলের যে অবস্থান সেটার থেকে একটু হলেও এটাকে আমাকে পিছন থেকে একটু দেখতে হবে। বাংলাদেশে যেটা সমস্যা, মানে এই যে এতগুলো ইশতেহার আসলো, কিন্তু একটা অবজারভেশন আমি আশা করছিলাম যে বিগত সময়ে ইশতেহারের সাথে সামঞ্জস্যপূর্ণ কর্মপন্থা নির্ধারণ করতে পেরেছে কিনা ওই দলগুলো, যারা যেই কথাগুলো বলেছে নির্বাচনের সময়। আওয়ামী লীগও এখানে অবশ্যই আমাদেরকে দেখতে হবে, কারণ তাদের যে ডিজিটাল বাংলাদেশ, সেটার আন্ডারে, এটা তো টার্ম, কিন্তু তারা আসলে এই ডিজিটাল বাংলাদেশের আন্ডারে যেগুলোকে ভেবেছে যে এই কাজগুলোকে করলে ডিজিটাল বাংলাদেশ হবে, সেই কাজগুলো কি আদৌ হয়েছিল কিনা বা সেগুলো আপ টু দ্য মার্ক ছিল কিনা। বিএনপি তার সময়ে বা বিএনপি জামাত জোট যখন ছিল তখন তাদের ইশতেহারগুলোতে যেগুলো উল্লেখ থাকতো সেই কাজগুলো আসলে করতে পেরেছে কিনা। এখন এইটা যদি অবজারভেশন না থাকে, যেটা সমস্যা হয়, বাস্তবিক অর্থে আসলে একটা দলের ইশতেহার এটা ফাঁকা বুলি ছাড়া আর কোনো কিছু হয়ে ওঠে না। এটার একটা কারণ হচ্ছে আমাদের যে পলিটিক্যাল সিস্টেম, এই পলিটিক্যাল সিস্টেমটা ডাজন্ট সাপোর্ট গুড ওয়ার্কস অর গুড থিংস, ইট ডাজন্ট সাপোর্ট ইট। বিকজ এই যে পুরো যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটা এক ধরনের অ্যান্টি পিপল, এটাকে কি বলা যায়, আমলাতান্ত্রিক, মানে ব্যুরোক্রেটিক একটা স্টেট আপনি বলতে পারেন। এটা জনগণ চালাচ্ছে না, এটা চালাচ্ছে আসলে ব্যুরোক্রেটিকরা এবং স্ট্যাবলিশমেন্ট। সো এইটা ব্যুরোক্রেটিক মানে আমলা এবং এই যে স্ট্যাবলিশমেন্টের যারা আছে তাদের মধ্যে ঐক্যবদ্ধতা এবং তাদের মধ্যে ঐক্যমত্যই আসলে পলিসি মেকিংয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা বা চেষ্টা শক্তির অভাব আছে, এইটা আমি বেনিফিট অফ ডাউট আমি দিব। কেন? তারা জনগণ যেরকম চায় সেভাবে হয়তো প্রথম অবস্থায় অন্তত লিডারশিপের জায়গা থেকে সেটা চেষ্টা করে, কিন্তু সম্ভবত তাদেরকে পাওয়ারে থাকতে গেলে বা পাওয়ারফুল থাকতে গেলে, একটা হচ্ছে পাওয়ারে যাওয়া আর পাওয়ারে থাকাকালীন সরকার গঠনের পরেও পাওয়ারফুল থাকা, দুইটি সেপারেট। সো পাওয়ারটা বজায় রাখতে হলে তাকে কোনো ধরনের ডিস্টারবেন্স ছাড়া ওয়ার্ক করতে হয়। আপনি জানেন যে 2001 সালে, সম্ভবত আমি ভুল করে থাকতে পারি, 2001 সালে বিএনপি জামাত জোট ক্ষমতায় আসার পরে শেখ হাসিনা একটা ঘোষণা দিয়েছিল যে আমি 1 মিনিটের জন্য শান্তিতে থাকতে দেবো না। আমি ভুল বলেছি, 91, সরি, আমি 2001 বলেছি। সো এই যে একটা ঘোষণা, এবং আসলে আদতেই তাই সত্যি ছিল, 1 মিনিটের জন্য আসলে শান্তিতে থাকতে দেয় নাই। এই যে স্থিতিশীলতা তৈরি করার জন্য আসলে অপোজিশনকে কোনো না কোনোভাবে থাকতে হয়, মানে কমপ্লায়েন্সের মধ্যে আনতে হয় কোনো না কোনোভাবে। এখন এই আনাটা আসলে কিভাবে সম্ভব, যখন খুব অপোজিট এন্ডের মতাদর্শিক জায়গা নিয়ে আসলে দুই ধরনের অপোজিশন তৈরি হয়। সো এইটা আমার কাছে মনে হয় যে আমি পার্টিজান হিসেবে এটাকে ডিফেন্ড করার চেয়ে আসলে ব্যাপারটা ব্যাখ্যা করাটা বেশি জরুরি। আমি যদি আরেকটু আপনার সঙ্গে যুক্ত করতে চাই, আপনি চমৎকার একটা মানে বিষয় সামনে এনেছেন, আর এই আলোচনাগুলো আসলে অনেকেই সামনে আনে না। যদি বলি যে অনেক রাজনৈতিক দল ক্ষমতায় থাকার জন্য বা তাদের যে দলীয় লোকজন আছে তাদেরকে অ্যাকোমোডেট করার জন্য অনেক কিছু ছাড় দিতে হয়, কিন্তু যদি প্রশ্ন রাখি যে এখন তো নির্দলীয় সরকার, এদের তো আর ওইরকম কোনো বাধ্যবাধকতা নেই।
তারা কেন পারছে না, আমি এটি শুনবো আপনার কাছে। তার আগে একটু নাহিদ আক্তারকে শুনে আসি। নাহিদ আক্তার, আমরা শুরু থেকেই শুরু করতে চাই যে ইশতেহার যে আমরা পাচ্ছি, এই ইশতেহারে আপনি কতটুকুন ভরসা পাচ্ছেন? অতীত অভিজ্ঞতা এবং আগামীর প্রত্যাশা, পরিবর্তন সবকিছু বিবেচনা করে যদি একটু আলোচনা করতে। আপনাকে ধন্যবাদ, আমার সহ আলোচককে শুভেচ্ছা এবং আপনার দর্শকদেরকেও শুভেচ্ছা। আচ্ছা, যেমন মানে সামান্তা শারমিন বলেছিলেন, আমি ওনার সাথে এই ব্যাপারটাতে ফুললি এগ্রি করি যে বাংলাদেশের যে বিগত দিনের যে হিস্ট্রি যদি আমরা দেখি, তাহলে সবসময় দলগুলি কিছু না কিছু প্রমিস করেছে। কিন্তু যেহেতু আমার একটা গ্যাপ থাকে সবসময়, বাংলাদেশে হঠাৎ করে আসি, কিন্তু আমি যতবারই আসি দেখি আরো ভেঙে চুরে দেশটা শেষ হয়ে গেছে। মানে কোনো প্রপার যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু ওরকম দেখা যাচ্ছে না বা কিছুই হচ্ছে না। তো ইশতেহার উন্নয়ন আপনি বলছেন যে শেষ হয়ে যাচ্ছে, আমার চোখে কিছু ইনফ্রাস্ট্রাকচারাল উন্নয়ন মানে তাও আন্ডার মেইনটেনেন্স এবং খুব ওয়েল মেইনটেনেন্স সেসব জায়গায় নেই, কিন্তু কিছু হয়েছে বড় বড় ইনফ্রাস্ট্রাকচারাল, বাট ওভারঅল তেমন কোনো ডেভেলপমেন্ট আমার চোখে পড়েনি। কিন্তু সব দলই কিন্তু ইশতেহার নিয়ে এসেছিলেন এবং ওনারা মানে জয়ী হলে কি কি করবেন সবসময় বলেছেন, কিন্তু এত কঠিন কি করে হয়ে গেল দেশটাকে একেবারে বেসিক যে নিডস, মানুষের যে বেসিক নিডসগুলিকে কিন্তু ফুলফিল করতে ফেইল হয়েছে পলিটিক্যাল যেই মানে উনি সামান্তা শারমিন যে বলেছিলেন যে একদম স্পেসিফিক মানুষ যে ব্যুরোক্রেসি, আমি তো বলবো অলিগার্ক, একদল অলিগার্ক এই দেশটাকে শাসন করে এবং দেশটার মানে দেশটার থেকে সমস্ত আর্নিং সব কিন্তু মানুষের পকেটেই যায় অলটুগেদার। মানে বিগত দিনে সেটা হয়েছে, অ্যান্ড ভবিষ্যতে যে সেটা হবে না সেটা আসলে এই বিশ্বাসটা আসলে করা যাচ্ছে না। আমি আরো একটু যুক্ত করি, আপনি যে বিষয়টি আনছেন, আমরা প্রায়ই দেখছি যে সিন্ডিকেট নামক একটি শব্দ সামনে আসে, যে এই ব্যুরোক্রেসির কথা বলছিলেন। নানা পণ্য এক এক সময় এক একটা পণ্য ধরে ধরে আমরা বিগত সময়ে দেখেছি, তার কিন্তু ফল ভোগ করতে হয়েছে। আন্দোলনের সময় আমি তো ফিল্ডে ছিলাম, দেখেছি একদম সাধারণ মানুষ যারা নেমেছে তারা কিন্তু মানে কারো ডাকে নামেনি, তারা এই সরকারের প্রতি, বিগত সরকারের প্রতি বিরক্ত ছিল, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যে আদার্স যে বিষয়গুলো। আমরা 5 আগস্টের পরেও সেই জায়গাটায় দেখলাম, এই যে সয়াবিন তেল নিয়ে সিন্ডিকেট হয়, ডিম নিয়ে হয়, এটা ওটা নিয়ে একের পর এক হচ্ছেই। এখন এলপিজি নিয়ে একটা সিন্ডিকেট চলছে। এই অরাজনৈতিক সরকার, তার তো কোনো রাজনৈতিক ব্যক্তিকে খুশি করবার কিছু নেই, তারা কেন পারছে না, আপনার কি মনে হয়? এদেশে যে কোনো সরকার যখন ক্ষমতায় বসে তারাও রাজনৈতিক হয়ে ওঠে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। এবং একইভাবে কাজ করে। আপনি দেখবেন যে বিগত সরকারের সিন্ডিকেটগুলি যে ভাঙবে, সেই জায়গাগুলিতে ভাঙার মতো কি তাদের ওই পরিমাণ ক্যাপাসিটি তারা ডেভেলপ করেছে কিনা, অ্যাট দ্য সেম টাইম তারা সেটা চাচ্ছে কিনা। আর আরেকটা প্রবলেম হচ্ছে যে আপনি বিভিন্ন জায়গা থেকে ধরে ধরে বিভিন্ন এরিয়ার মানুষকে একটা সরকার চালানোর জন্য বসিয়ে দিয়েছেন উইদাউট এনি প্রপার নলেজ, প্রিভিয়াস নলেজ, এবং তারা দেখবেন যে একে অন্যকে চিনতেও মনে হয় তাদের অনেক সময় লেগে গেছে। তো আমার মনে হয় তাদের 6 মাস লেগেছে হচ্ছে নিজেদেরকে চিনতে বা কোন মন্ত্রণালয় কিভাবে কাজ হয়। তো যারা এই সরকারের কেউ আসলে জানিই না যে কিভাবে সরকার রান করে বা মিনিস্ট্রিগুলি কিভাবে রান করে, কোথায় কোন ডেভেলপমেন্টের প্রজেক্ট আছে, ওগুলির সাথে ইউজ টু হতে তাদের অনেক টাইম লেগে গেছে। অ্যাট দ্য সেম টাইম তাদের ফোকাস অনেক বেশি রেটোরিক্যাল, মানে সংস্কার নামে একটা শব্দ নিয়ে, রাদার দ্যান কোনো কিছুকে ইমপ্লিমেন্ট করা যে আমি কিছু করব। ঠিক আছে, ওরকম কিন্তু ভিজিবল কোনো চেঞ্জ কোনো জায়গায় দেখা যাচ্ছে না। সেখানে সিন্ডিকেট ভাঙা তো দূরের কথা, বাংলাদেশে আমরা জানি সিন্ডিকেট অনেক স্ট্রং। আপনি দেখবেন যে বাসগুলি, আমি বাংলাদেশে আসার পরে এখনও দেখছি যে আড়াআড়ি করে বাসগুলি দাঁড়িয়ে থাকে এবং বাসগুলির পেছনে কোনো ইন্ডিকেটর নাই। এই 21st সেঞ্চুরিতে একটা দেশে এরকম হচ্ছে যেখান থেকে আপনি যেতে পারবেন না, জাস্ট তার পেছনে যে বাসটা আছে সেই বাসটা যাতে তাকে ছাড়িয়ে যাত্রী না নিতে পারে, সেই
একই জিনিস আমি 5 বছর আগে দেখে গেছি, এখনো সেই সেম জিনিস হচ্ছে। তার মানে কি বেসিকলি তেমন কোনো পরিবর্তন হয়নি। সবাই কিন্তু বলে মুখে, কারণ কি পপুলিজমের চর্চা করে। বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিক্যাল ক্রাইসিস এই মোমেন্টে হচ্ছে পপুলিজম। আর এই সরকারের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে দেয়ার হাইলি পপুলিস্ট। জনগণ যা শুনতে চায় শুধু সেটা বলে, বা জনগণ যেটা চায় সেটা করে না, জি, আপনার আনফরচুনেটলি। এই প্রশ্নটি নিয়ে একটু সামান্তা শারমিনকে শুনি। একটি প্রশ্ন রেখেছিলাম যে অরাজনৈতিক সরকারও কেন পারছে না, যদি একটু বলতেন। মানে এই সরকারটা অরাজনৈতিক তো না, এবং এই সরকারটা রাজনৈতিক দলের কোনো সরকার না। হ্যাঁ, অরাজনৈতিক না কেন? অরাজনৈতিক না কারণ যে ম্যান্ডেটের মধ্য দিয়ে আসলে সরকারটা গঠিত হয়েছে, ওই ম্যান্ডেটটা ছিল পুরোপুরি রাজনৈতিক। মানে মানুষের যে আত্মত্যাগ, সেটার মধ্য দিয়ে তাই এই সরকারটাকে। অভ্যুত্থান কি রাজনৈতিক ব্যাপার? অবশ্যই রাজনৈতিক, এটাকে অরাজনৈতিক ব্যাপার। গণ অভ্যুত্থান তো গণমানুষের, যে গণমানুষ কি কোনো রাজনৈতিক সিস্টেম মেনে বা কোনো রাজনৈতিক দলের ডাকে কি অভ্যুত্থানটা ঘটেছে? আমার কাছে মনে হয় যে আমরা যে আলাপটার মধ্যে ঢুকছি, এটার সাথে অবশ্যই মানে একেবারে সংজ্ঞাগতভাবে আমাদের ডিফারেন্সেস থাকলে আমরা একমত হইতে পারবো না। তবে আমরা সংজ্ঞাগতভাবে যদি দেখি, মানুষ আসলে পলিটিক্যাল বিইং কিনা, আচ্ছা, তার তো আসলে একটা পলিটিক্যাল এজেন্সি আছে, প্রত্যেকটা মানুষেরই আছে। যখন আপনি বাক স্বাধীনতা প্রয়োগ করেন, তখন আপনি পলিটিক্যাল এজেন্সি হয়ে ওঠেন। না তাহলে যে আমরা ওই যে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের যে আলাপ শুনি, সেক্ষেত্রে সে আবার এই আলাপটা কিভাবে থাকবে? বাস্তবতার সাথে মিলতে হবে, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে যে এখানে তাদের রাজনৈতিক যে এটাকে কি বলা যায়, রাজনৈতিক যে প্রয়োগ করা, রাজনৈতিক ভাবনা প্রয়োগ করা জায়গা, বা রাজনৈতিক যে স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স, এটা তাদের ছিল, কিন্তু তারা সেটাকে প্রয়োগ করতে পারেন নাই। সেটা তো আমি আসছিলাম আর কি বক্তব্যে। যেমন ধরেন, এই সরকারের বিভিন্ন ধরনের বিভিন্ন পেশাজীবী এবং বিভিন্ন ধরনের সিভিল সোসাইটি থেকে লোকজন এসেছেন। তাদের দক্ষতা সম্পর্কে আমাদের এক ধরনের আইডিয়া ছিল যে তারা হয়তো যার যার ফিল্ডে দক্ষ, কিন্তু তাদের ফিল্ডের দক্ষতা ওয়েদার এটা হয় এটা এনাফ ছিল না, অথবা এটা তারা প্রয়োগ করতেই চান নাই। আমার শেষের দিকে মনে হয়েছে তারা প্রয়োগ করতেই চান নাই, কারণ বেশিরভাগ উপদেষ্টার বক্তব্য এমন ছিল যে কোনো মতে দিয়ে পারলে বাঁচি। এবং সাংবাদিকরাও তাদেরকে প্রশ্ন করছিলেন সেই সময়টা, আপনার যদি মনে থাকে, আজকে থেকে 1-1.5 মাস আগের কথা। তখন প্রশ্ন করছিলেন যে পরের গভর্নমেন্টে দায়িত্ব নিবেন কিনা। প্রত্যেকেই উত্তরের মাফ চাই, এটা সম্ভব না। সো এইটা কিন্তু প্রমাণ করে দুইটা জিনিস। এক হচ্ছে হয় তারা অসহযোগিতা ফেস করেছেন প্রচুর, এবং 2 নাম্বার বোঝা যায় যে তাদের আসলে ওরকম কোনো দায়িত্ব বা একটা মানে ফিলিংস মানুষের প্রতি যে দায়িত্ব, এই জিনিসগুলো আসলে তারা অত বেশি ফিল করেন না। সো আমার কাছে মনে হয় যে এই যে তাদের এই যে অপারগতা, অদক্ষতা, বা হচ্ছে যে আমি এটার অপারগতা আপাতত বেনিফিট অফ দ্য ডাউট দিই, কারণ অনেক কিছুই ক্লিয়ারলি জানি না। এক এক উপদেষ্টা ইভেন সরকার ছেড়েও বলেছেন যে সবাই ওখানে প্রসেস করেছেন, কেউই নাম উন্মুক্ত করেন নাই। এবং শেষে যেটা বলেছেন যে টিআইবির ইফতেখারুজ্জামান ভাই, উনি দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ছিলেন, উনি বলেছেন 7 জন উপদেষ্টা মানে এটার বিরুদ্ধে ছিলেন এই পলিসিগুলো ইমপ্লিমেন্টের ব্যাপারে। পরবর্তীতে উনি আরেকটা প্রোগ্রামে, ওই প্রোগ্রামে ভাগ্য ভালো আমিও উপস্থিত ছিলেন, উনি একজন উপদেষ্টার নাম ওপেন করেছেন, সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা। সো বাকি 6 জন কারা কি আমরা বারবারই শুনলাম যে উপদেষ্টারা নানান কিছু করছেন, কিন্তু আমরা সেটার নামও দেখতে পেলাম না, কেউ দায়িত্ব নিয়ে বললেনও না। এই পরিস্থিতির মধ্যে এখন একটা নির্বাচনের মধ্যে যাচ্ছি আমরা। সমস্যাটা যেটা হয় যে এই যে এস্টাবলিশমেন্ট, অলিগার্ক, আর হচ্ছে কি বলে এই যে ব্যুরোক্রেসি, এই 3টা মিলে এমন একটা মানে পরিস্থিতি তৈরি হয় যে এটা আসলে সাধারণ মানুষের আত্মস্থ করা খুবই কঠিন। কারণ আমরা আসলে পলিটিক্সকে যেভাবে দেখি, মানে পলিটিশিয়ানরা যতটুকু বলেন আমরা ভাবি যে ওটা পলিটিক্স, কিন্তু পলিটিক্স তো এটা না। পলিটিক্স হোয়াট হ্যাপেন্স ইন ক্লোজ ডোর, বিহাইন্ড দ্য ক্লোজ ডোর, এইটা হচ্ছে আসলে ওইখানে মূল পলিসিগুলো মেক হয়। এখন আমি যেটা বিভিন্ন সময়ে জানতে পেরেছি বা শুনতে পেরেছি, এগুলো সত্যতা সম্পর্কে আসলে কখনোই আমার বিচার করা সম্ভব হবে কিনা আমার সন্দেহ আছে, যে এই সরকারের পুরো সময় গত 1.5 বছরে যা কিছুই আপনি মানে হুট করে কোনো ডিসিশন দেখেছেন, ইট হ্যাপেন্ড দ্য নাইট বিফোর। সো এখানে তাদের মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন ফোরাম, নানান রকমের ফোরাম, ধরেন 3 জন উপদেষ্টা মিলে একটা ফোরাম, আবার এখান থেকে একজন আবার আরেকটা ফোরামে যুক্ত, এই ধরনের সিচুয়েশন শুনতে পেয়েছি। এটা তো সত্যতা বিচার করা আমার পক্ষে সম্ভব না,
কিন্তু আমার কাছে মনে হয় যে এটা ঘটে থাকে। কিন্তু পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে যেটা হয়, পলিটিক্যাল পার্টির আপনি জানেন যে হাউ টু, মানে আপনি কাকে, হুম টু টেক ফর অ্যাকাউন্টেবিলিটি, কাকে আপনি ধরবেন, জবাবদিহিতা নেবেন, এটা আপনি জানেন। কিন্তু এইখানে আবার অ্যাকাউন্টেবল করার মতো ব্যক্তি পাওয়া যাচ্ছিল না। এটা একটা সমস্যা তৈরি করেছে। এখন আমার কাছে মনে হয় যে এই সরকারটার পরে আমরা যদি এখান থেকে শিক্ষা নিতে পারতাম, কিন্তু আই হাইলি ডাউট ইট। আপা যে কথাটা তুললেন ওই ব্যাপারে আমি একটু বলি। আমাদের প্রত্যেকটা দলের ইশতেহারে একটা বিষয় এসেছে যে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস, এবং তারা যানবাহনের এবং মানুষের ভালো সহজ চলাচলের নিশ্চিত করার জন্য যানবাহনের সিন্ডিকেট এগুলো ভাঙার কথাও বলেছেন। প্রত্যেকেই প্রায় কম বেশি এটা উল্লেখ করেছেন। কিন্তু আমার আসলে খুবই মানে অবাক লাগে এগুলোর কথা যখন বলেন, কারণ এগুলো বাস্তবিক কি। কারণ বাস্তবিকতা যদি এমন হতো যে ওনারা উল্লেখ করতেন যে এখানকার যে বিদ্যমান সিন্ডিকেটগুলো যারাই তাদেরকে এই শাস্তির আওতায় আমরা আনবো, এই ল আমরা পাশ করব, এটা যদি হতো, এটা আমি মনে করতাম তাহলে আমি ধরতে পারতাম যে আপনি এই কাজটা করেন নাই। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে আপনি মানুষের জন্য এখন যদি আপনি বাস কমিয়ে, প্রাইভেট কার কমিয়ে সাইকেল চালানোর ব্যবস্থা করেন হুট করি, তাহলে কি এটা কি আসলে ওই বাস মালিক সমিতি, শ্রমিক সমিতি, তারা কি এটা মেনে নিবে? এই শ্রমিক সমিতি বা মালিক সমিতি উভয়ের মধ্যে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং থাকে, এবং এই সমিতিগুলো বিশেষত পলিটিক্যাল পার্টিগুলো কন্ট্রোল করে জাস্ট টু মানে ফিল্ডে তার মানে প্রভাব বজায় রাখার জন্য। সো এই যে পলিটিক্যাল প্রভাব পুরো প্রত্যেকটা সেক্টরে, এটাকে মানে আউটলুক, মানে এটাকে আমি বিবেচনা না করে তো আসলে প্রপোজাল দিতে পারি না। এটাই আমার কাছে মনে হচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে। যদি একটু আজকে ইশতেহারের ব্যাপারে নাহিদ আক্তার আপনাকে শুনতে চাই। বিএনপি আজকে ইশতেহার ঘোষণা করেছে, সেখানে আমি জানি না ইশতেহার গুলো পড়েছেন কিনা, অনেকগুলো বিষয় এসেছে আমার কাছে, সবগুলো মানে পুরনো যেগুলো এতদিন শুনে এসেছি। আপনার কাছে নতুন কিছু মনে হয়েছে কি, বা আপনি যদি বলেন, আমি একটু ধরে একটা বিষয় উল্লেখ করতে চাই। তারা বলেছে 2034 সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে পরিণত করবে। এটি হচ্ছে অনেকগুলো 9টার মতো তারা গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়েছে, তার মধ্যে একটি। আমি এই পয়েন্টটিতে কেন আটকালাম, 2034 সাল এই সরকার, ধরা যাক 12 তারিখের নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় আসে, সেটার মেয়াদ হবে 31 সাল পর্যন্ত। 34 সাল পর্যন্ত এই মানে পরিকল্পনা, এটা বিগত সরকারের ভিশন 21 তারপর 41-এর মতো কিনা, বা আপনার কি মনে হয়? আমি আসলে কোনো ইশতেহার ওরকম পড়িনি, বাট কিছু আর কি শুনেছি, কিছু আর কি সোশ্যাল মিডিয়াতে যেগুলি দেখেছি। তো বিএনপির যেটা মানে 31 দফা, ওটার উপরে ভিত্তি করে ওনারা মনে হয় ওনাদের ইশতেহার দিয়েছেন, এবং সেখানে নতুন কিছু নেই। ওই যে ফ্যামিলি কার্ড বা কৃষকদের কার্ড যেগুলি ওনাদের আছে সেগুলি। তো যদি ওটা আমি বলি যে ফ্যামিলি কার্ড, ওটা ইমপ্লিমেন্ট করা খুবই পসিবল, কারণ হচ্ছে বাংলাদেশে অলরেডি যে টিসিবির কার্ড আছে ওটা কিন্তু খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে। অ্যাট দ্য সেম টাইম যে ওয়াটার কার্ড, ওই যে 50 টাকা কার্ডে দিলে তো আপনি খাবার পানি, ড্রিঙ্কিং ওয়াটারটা পাচ্ছেন, ওটাও কিন্তু খুব সাকসেসফুলি রান করছে, আমি দেখলাম যেটা। তো ওই সিমিলার ওয়েতে ফ্যামিলি কার্ডটা কিন্তু খুব অ্যাম্বিশাস প্রজেক্ট না, ইটস ভেরি মাচ ডুয়েবল, মানে আপনি করতে পারবেন। কিন্তু ওই যে এভিয়েশনের যেটা বলেছেন, এটা টাইম অ্যান্ড দি প্রজেক্ট ইটসেলফ ইজ হাইলি অ্যাম্বিশাস, এবং এখন এইটা কিন্তু এটা বলে সাধারণ মানুষকে, যেমন ধরেন বাংলাদেশের আপনি যখন নির্বাচনী ইশতেহার দিবেন, আপনি কি করবেন সাধারণ মানুষের জন্য, সেটা আসলে এরকম হওয়া উচিত যেটা আসলে গণমানুষের জন্য খুব অ্যাপ্লিকেবল হবে, এবং মানুষের বেসিক যে নিডসগুলি, সেই নিডসগুলিকে ফুলফিল করতে সাহায্য করবে। যেমন আমরা যে ট্রান্সপোর্টেশনের সিন্ডিকেটের কথা ভাঙা, তো আমরা জানি যে সেখানে অধিকাংশ ট্রান্সপোর্ট সেক্টরেই আছে হচ্ছে পলিটিক্যাল পার্টির বড় বড় ট্রান্সপোর্টেশনের ওনার। তো এই যে টাইম যেটা আপনি বলেছেন, মানে 34-এ যায় নাকি 38-এ যাচ্ছে, 34 বলেছেন। আচ্ছা, তাহলে তো ওনাদের টার্মটাকে মানে ইয়ে করে যাচ্ছে, এক্সিড করে যাচ্ছে। তো সেক্ষেত্রে কি ওনারা ভেবে নিয়েছেন কিনা যে ওনারা এক্সটেন্ড করতে পারবে আরো মোর 10 years, বা ওই ধরনের কোনো ভিশন কিনা আমি জানি না। কিন্তু
এটা অনেক বেশি অ্যাম্বিশাস, বাট এটা খুব এক্সপেন্সিভ অ্যাজ ওয়েল। তো বাংলাদেশের ওই ক্যাপাসিটিটা আছে কিনা সেটাও আসলে কোয়েশ্চেন করে দেখতে হবে। যারা এই ব্যাপারে এক্সপার্ট, আমার কোনো এক্সপার্টিস নাই এই ব্যাপারে, বাট আমি ক্রিটিক করতে পারি অ্যাজ এ টিচার যে এটা আসলে প্র্যাকটিক্যালি পসিবল কিনা। বাট দিয়েছে তো, মানে আমাদের যেটা হচ্ছে বাংলাদেশে সেটা হচ্ছে যে নতুন কিছু শোনাতে চাচ্ছে, যে আমি একটা নতুন শব্দ বা নতুন আমি কিছু আরেকটি বলবো। রাজনৈতিক দলের ইশতেহার নিয়ে আসতে চাই। জামাতে ইসলামী গতকালকে ইশতেহার ঘোষণা করেছে। তারা বলেছে যে তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে চায়। এই ব্যাপারটিকে কিভাবে দেখছেন একজন শিক্ষক হিসেবে? তারা শিক্ষার্থীদেরই এই ইতিহাস জানাতে চেয়েছে। আচ্ছা, আমি এই ব্যাপারে এক্সট্রিমলি ক্রিটিক্যাল, কারণ আমি মনে করি না যে যারা কিনা বাংলাদেশের স্বাধীনতাকে ওন করেননি বা যারা এটার এগেইনস্টে ছিল, মানে ইন্ডিপেন্ডেন্ট ওয়ারে তারা বিরোধী পক্ষ ছিল, তারা যে বয়ান তৈরি করবে, তারা যদি স্বাধীনতার হিস্ট্রি লেখে, সেই হিস্ট্রি সবসময় আমরা জানি যে পাওয়ারফুলরা লেখে। তো হিস্ট্রি যারা লেখে তারা সবসময় নিজের পক্ষে হিস্ট্রিটা লেখে। তো আমি কি বলবো নাকি যে আমি রাজাকার ছিলাম, আমি কি নিজেকে ওই বা মানে আমি স্টিল ওইটাকে ফুললি ওন করছি না। মানে ওদের মানে মেইন যে পার্টির যে প্রধান, ওনারা ইদানিং বলছেন ইটস ভেরি গুড যে তারা এটা চেষ্টা করছেন, বাট এখানে চেষ্টা করছে বলতে যে স্বাধীনতার কথাটা যে এটা যে বলেছে, অ্যাটলিস্ট তো বলেছে যে আমরা তাদেরকে না। আবার যদি বলি ভিন্ন প্রোগ্রামে তো এও বলছেন যে অতীত নিয়ে আমরা বেশি খুব টানাটানি না করি, এখন সময় এগিয়ে যাওয়ার, তাতে আবার ইতিহাসকে স্কিপ করে যাওয়ার প্রবণতা দেখতে পান কিনা? কনস্ট্যান্টলি কিন্তু আমি দেখেছি যে এই বছরের যে 16ই ডিসেম্বরে তাদের পক্ষের বিভিন্ন লোকরা, মানে এবং যারা বট বাহিনী আছে, আমি নিজে দেখেছি, যেহেতু আমি ফ্যামিনিস্ট মুভমেন্ট একটা পেজ চালাই, সেখানে আমি একেবারে এটা না যে আমি তাদেরকে ব্লেম করছি, আমি প্রত্যেকটা আইডি ধরে ধরে আমি চেক করে করে দেখেছি। তো এই মানুষগুলি কিন্তু মানে ইভেন আপনি যদি ইন্ডিপেন্ডেন্টের পক্ষে একটা পোস্ট দেন, সেখানে এসে হাহা রিয়াক্ট দিবে এবং গালিগালাজ করবে। ধন্যবাদ আপনাকে। সামান্তা শারমিন, আমরা জামাতের ইশতেহার নিয়ে আলোচনা করছিলাম। সেখানে যে বিষয়টি আপনার জন্য আমি দৃষ্টিগোচরে আনতে চাই, নিশ্চয়ই আপনি দেখেছেন তারা ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার কথা বলেছে। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে যে কোনো সরকারই এটা বলতে পারে, কিন্তু যে সময়ে বাংলাদেশে এই সময়ে আমার মনে হয় সবচেয়ে বেশি ভারত বিরোধী একটি অবস্থা আছে, এবং পাশাপাশি যদি বলা হয় অন্য কোনো রাষ্ট্রের কথাও বলা হয়নি, সব রাষ্ট্রের সঙ্গেই তো মানে কূটনৈতিকভাবে সুসম্পর্ক রাখাটাই একটি রাষ্ট্রের কাজ। সেখানে স্পেসিফিকলি ভারতের সঙ্গে সুসম্পর্কের কথা উল্লেখ করাটাকে আপনি কিভাবে দেখছেন? না, ওনারা শুধু উল্লেখ করেন নাই, সেটার পক্ষে এক ধাপ এগিয়েও গেছেন। সেটা হচ্ছে ওই আমি কালকে দেখছিলাম ফেসবুকে আসলো যে ওনারা যেই ছবিগুলো ব্যবহার করেছেন এটা ভারতের ছবি, ভারতের কিছু ছবি, এবং ম্যাক্সিমাম নাকি সবই, ম্যাক্সিমাম না সব এটা আমি জানি না, ম্যাক্সিমাম ছবি আসলে ভারতের থেকে। সো ওইদিকে এক ধাপে গিয়ে গেছেন। আমি আসলে ফরেন পলিসিটা যেভাবে দেখি, ফরেন পলিসিটা আমি দেখি যে নিজের দেশের সক্ষমতা বাড়ানোর এক ধরনের পলিসি। ফরেন পলিসি মানে আপনি আরেক দেশের সাথে জোর জুলুম কতটা করতে পারেন, এটা ফরেন পলিসি না, বা আপনি কতটা পপুলিস্ট বক্তব্য রাখতে পারেন, এটা ফরেন পলিসি না। ফরেন পলিসি ইজ ইয়োর ক্যাপাসিটি বিল্ডিং। আপনি আপনার ডিলিংস, আপনার ফরেন মিনিস্টার তৈরি, এবং পরবর্তীতে লাইন আপে আপনি ফরেন মিনিস্টার তৈরি করবেন। এবং যেহেতু আমরা একটা মানে ভৌগোলিকভাবে ছোট এবং ভালনারেবল অবস্থায় আছি, সেটা তো খুবই জরুরি। কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের এখানে পলিটিশিয়ানরা এটা তো নষ্ট করে, আসলে সবসময় সম্ভাবনাগুলো নষ্ট করে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। তো রেটরিক ব্যবহার এবং হচ্ছে মানে আননেসেসারি চিৎকার, এইটাকে মনে করে ফরেন পলিসির অংশ। কিন্তু আদতে আমার কাছে মনে হয় যে ওই যে যেটা বলা হয়েছে যে তারা সবচেয়ে বড় আধিপত্যবাদ বিরোধী ফোর্স, সেটা তো আসলে কম্প্রোমাইজ হয়ে গেল। কিন্তু আমি খুব বড় মানের ভালো মানের কোনো লেখাও পাচ্ছি না যে এটাকে আসলে ডিবাঙ্ক করবে বা এটাকে আসলে তুলে ধরবে, এরকম কোনো লেখাও পাচ্ছি না। কিন্তু এটা তো আসলে ডেফিনেটলি তারা যে আধিপত্যবাদ বিরোধী বা ইন্ডিয়াকেই একমাত্র আধিপত্যবাদী দেশ হিসেবে মনে করে। এতদিন আমরা এর মধ্যেও শুনলাম যে আমেরিকার সাথে তাদের খুব ভালো সম্পর্ক হয়েছে,
ভালো সম্পর্ক মানে হচ্ছে আপনি আপনার দেশের জন্য কি নিয়ে আসছেন, এইটা গুরুত্বপূর্ণ। কিন্তু ভালো সম্পর্ক এই না যে আপনার বা ব্যক্তি আপনি বা আপনার দল ওই দেশের সাথে কি ডিলে যাচ্ছে, এইটা আসলে ভালো সম্পর্ক আমি বা অন্তত নির্বাচনের করি না। আগে নির্দিষ্ট দলের সঙ্গে ভালো সম্পর্ক এরকম ইন্ডিকেট করাটা বা কতটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে কিনা? নির্বাচনকে আমাদের আসলে নির্বাচনগুলো মোরলেস এরকমই হয়। আমি আমার স্মৃতিতে যা দেখে আসছি, স্মৃতির নির্বাচনগুলো আর এই যে আসন্ন নির্বাচন কি এক? না, এক তো হওয়ার কথা না, কিন্তু কিছু কিছু এইটার যে এই নির্বাচনের যে আনপ্রেডিক্টেবিলিটি, দিস ইজ গুড। মানে আমরা যে প্রেডিক্ট, আপনি আর আমিও তো কথা বলছিলাম শুরুর আগে যে আমরা বুঝতে পারছি না কে জিতবে, একটা উত্তেজনা আছে বা একটা অ্যাংশাসনেস আছে, এগুলো ভালো। কিন্তু মোটা দাগে পলিসির জায়গা থেকে এগুলো ওল্ড পলিসির এক ধরনের রিমেক ভার্সন। সো আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলো একেবারে পলিটিশিয়ানদের একদম রুট লেভেল থেকে পরিবর্তন হওয়া ছাড়া আমি খুব পজিটিভ কোনো কিছু হুট করে এখন বলবো, পরবর্তীতে আমি এখান থেকে আবার সরে যাব, ওই ধরনের মন্তব্য না করাই ভালো। আমার কাছে মনে হয় যে ফরেন পলিসি খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্য, কিন্তু এটাকে আমার ওন কান্ট্রির ক্যাপাসিটি বিল্ডিং প্রজেক্ট এবং লং টার্মে এটা সকল পলিটিক্যাল পার্টিকে এইভাবে দেখতে হবে। কিন্তু আমি একটা দেশের সাথে সম্পর্ক ভালো করে তার সায় নিয়ে আমি গভর্নমেন্টে আসবো কি আসবো না, এটা ডিপেন্ড করবে যেটা হাসিনা যেটা প্র্যাকটিস করতো, সেইটা তো আসলে কোনোভাবে ফরেন পলিসি হিসেবে আমরা সংজ্ঞায়ন করতে পারি না। তাহলে আপনি ফরেন পলিসিকে অনেক ছোট মিনিমাইজড একটা জায়গায় নিয়ে আসছেন, যেটা ঠিক ফরেন পলিসি না, এটা হচ্ছে আপনার নিজস্ব আপনার নিজেকে পাওয়ারফুল করার এক ধরনের প্রক্রিয়া মাত্র, এটা ফরেন পলিসি না। সো আমার কাছে মনে হয় যে ওনাদের পলিসি যদি অন্য কোনো দেশ সম্পর্কে কথা বলেন, আমি এটা জানি না আপনি কি জেনে বলছেন কিনা যে অন্য কোনো দেশ সম্পর্কে কোনো আলাপ নেই। না, অন্য কোনো দেশ সম্পর্কে এটা খুব কনসার্নিং, কারণ সব দেশ সম্পর্কে আমি আলাপ আরো থাকাটা, মানে আপনার কাছে মনেও হতে পারে যে আপনি তো জামাতের কেউ নন, তবু আপনাকে কেন প্রশ্নটি করা। আমি এই কারণে বলছি যে আপনারা যারা নতুন যে দল করেছেন বা নতুন রাজনৈতিক দল করেছেন, তারা কিন্তু এই আধিপত্যবাদের বিরুদ্ধে, বিশেষ করে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আপনারা সবসময়ের জন্য বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে আছেন। আপনারা সম্প্রতি তো তাদের সঙ্গে একটি নির্বাচনী জোটও করেছেন, তো এই বিষয়গুলো আলোচনায় থাকে কিনা আপনাদের যে জোটগত আলোচনায়? আমার মনে হয় যে আমি আমার এই জোটের ব্যাপারে আমার অবস্থান সবকিছু আমার ক্লিয়ার করা আছে আগে, এগুলো পূর্ববর্তী অবস্থানগুলো দেখলেই বোঝা যাবে। আমি বেসিক্যালি যে কোনো বিষয়ে তার যে মূল এসেন্স, মূল যে প্রিন্সিপাল, সেগুলো নিয়ে কথা বলতে পছন্দ করি। পার্টিজান অবস্থান তুলে ধরাটা এটা সেকেন্ডারি ইস্যু আমার কাছে, কিন্তু মূলগত যে একটা ফরেন পলিসি কেমন হওয়া উচিত এবং এটার যে মানে একদম আনবায়াসড যে ক্রিটিক, এইটা করতে পারাটা জরুরি। জি, ধন্যবাদ আপনাকে নাহিদ আক্তার। যদি আমরা বলি, সম্প্রতি দেখলাম মাদারীপুরে একটি সমাবেশে, বিএনপির একটি সমাবেশে প্রকাশ্যে আওয়ামী লীগ নেতারা এসে জয় বাংলা স্লোগান দিয়ে তারা ধানের শীষে ভোট চাচ্ছে, ব্যাপারটিকে কিভাবে দেখছেন? পার্সোনালি আমি ব্যাপারটাকে পজিটিভলি দেখব, কারণ হচ্ছে আমরা কাউকে এক্সক্লুড করতে পারি না, ঠিক আছে? যেমন ধরেন আমাদের দেশ একটা মানে অদ্ভুত এক্সাম্পল, যেখানে একটা দল ক্ষমতায় থাকে, যখন সে ক্ষমতায় থাকে বিরোধী দলকে দমন পীড়ন নিপীড়ন সর্বোচ্চ পর্যায়ে করে, এবং আমরা গত রেজিমে দেখেছি যে ডান্ডা বেরি পরেও একজন তার মানে মনে হয় জানাজাতে গেছেন। এবার সেম স্টোরি রিপিট করেছে যেই এখন যে ইন্টারিম গভর্নমেন্ট আছেন, ওনারা কোনো আর কি প্রেজেন্ট যে বাংলাদেশে দলগুলি আছে কোনো দল হিসেবে আসেনি, ওনারা বিভিন্ন জায়গা থেকে এসে একটা ফর্ম করছে, গভর্নমেন্ট ফর্ম করেছে। তারপরেও তাদের ক্যারেক্টারও একদম সেম হয়ে গেছে এবং তারাও সেম কাজটি করছে। তো আবার যে আসবে সেও দেখা যাবে যে সবার বিরুদ্ধে মামলা দিয়েছে। তার মানে কি, যে যখন যে ক্ষমতায় থাকে বিরোধী দলকে ডিহিউম্যানাইজ করে এবং সে যে এই বাংলার মানে বাংলাদেশের যে নাগরিক, সেই জায়গার থেকেই তাকে বঞ্চিত করে দেওয়া হয়। আপনি নর্মাল মানুষের কথা, যারা কিনা দমন পীড়নের পার্ট ছিল, তাদের ছাড়া আপনার অন্য মানুষগুলিকেও দেখতে হবে। যে কোনো দলের কিন্তু এই বড় দল
দলগুলি আওয়ামী লীগ বা বিএনপির বিপুল সংখ্যক সাপোর্টার আছে, তারা তো এই দেশেরই নাগরিক, তারা যাবে কোথায়? তো এখন সে যদি তারা যাবে, আমি একটু আপনাকে বলি, তারা যাবে হচ্ছে বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে, যদি তারা ইনক্লুসিভ ভাবে অংশগ্রহণ করতে চায় সেই দলগুলোতে যেতেই পারে। কিন্তু যখন মানে যে স্লোগান দিয়ে আওয়ামী লীগ সরকার শাসন করেছে, এখন আপনি তো সেটা ওন করছেন না এই সময়ে। তারা সেই দায় নিয়ে চলেও গিয়েছে, তাদের কার্যক্রম স্থগিত আছে। তো সেই স্লোগান দিয়ে প্রকাশ্যে সেই পরিচয় ধারণ করে আপনি কিভাবে একটি রাজনৈতিক দলের অপর পক্ষ তো সেটাকে ওয়েলকাম করেছে, তারা চাচ্ছে যে মানে আওয়ামী লীগের লোকজন তাদেরকে ভোট দিক, এবং ধরেন আওয়ামী লীগের সাপোর্টাররা ভালো না, কিন্তু তার ভোটটা তো ভালো, তার ভোটটা পেতে তো সমস্যা নেই। তো সে যখন এসছে, সে ভোটার হিসেবে এসছে, তো সে এখন আপনি সাধারণ একজন মানুষ যদি হঠাৎ জয় বাংলা বলে স্লোগান দিয়ে দেয়, আর জয় বাংলা তো কোনো দলের না, এটা তো আমাদের মানে ৭১-এর সময় দিয়েছে সবাই। তো আমি জানি যে মানে আমি ফিল করতে পারি যে সে মানে হি ওয়াজ এ পার্ট অফ দ্যাট পার্টি। স্টিল এখানে আমার মনে হয় যে একজন ব্যক্তি যে পার্টি করুক, তাকে কিন্তু তার ভিজিবিলিটিটা, সোশ্যাল ভিজিবিলিটিটা, সেখান থেকে আপনি তাকে এলিয়েনেট করে দিতে পারেন না। জি, আমার মনে হয় আপনার বক্তব্য স্পষ্ট। সামান্তা শারমিন, আপনি যদি এই সম্পর্কে একটু বলতেন, কিভাবে দেখছেন ব্যাপারটিকে? প্রথমত আমাদের সবচেয়ে বড় লস ছিল গণঅভ্যুত্থানের পরে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন, এটা তৈরি করতে না পারা। এটা একটা রাজনৈতিক এবং সরকারের জায়গা থেকে রাষ্ট্রীয় ব্যর্থতা এবং একটা সামাজিক ব্যর্থতাও বটে, কারণ আমরা এটার আলাপকে প্রায়োরিটাইজ করতে পারি নাই। সো ফলত আমাদের এখন এসে এই টপিকগুলোতে এক ধরনের কনফিউজিং পজিশন প্রত্যেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে। কোনোটা কে কোন মুডে আসলে সাপোর্ট করবে, কতটুকু ছাড় দেবে, কতটুকু গ্রহণ করবে, এটা সম্পর্কে একটা বিস্তর বিভ্রান্তি তৈরি হচ্ছে। এইটা আমি বলবো যে এটা শুধুমাত্র মানে এটাকে আমি তো আসলে চাই না যে জুলাই তো আমরা দেখেছি, আমরা তো মানে এই বাংলাদেশের মাটিতে, এই বাংলাদেশের মানে রক্ত দেখে, বাংলাদেশের মানুষের রক্ত দেখে, এবং এর যাদের রক্ত আমরা দেখেছি এরা তো পার্টিজান হিসেবে জানো নাই, আর পার্টিজান পরিচয়টা তো মুখ্য ছিল না, আবার বেশিরভাগ পার্টিজান ছিলও না। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। তো তাদের রক্তের প্রতি সম্মান, তাদের ত্যাগের প্রতি সম্মান জানাতে হলেও আমাদেরকে অনেক কিছু আসলে মানে এখনো বিবেচনা করতে হবে। যেমন ধরেন প্রিভিয়াস যে গভর্নমেন্ট ছিল আওয়ামী লীগ, তার রাজনৈতিক যে অধিকার, এই অধিকারটা আপনি কতটুকু বিবেচনা করবেন, এটার একটা মাত্রা থাকা দরকার। এখন এই মাত্রাটা নির্ধারণ করে দিতে আমি চাচ্ছি না, কারণ আমি ওই বিশেষজ্ঞ অবস্থায় না, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের কমিশনের হেডও না আমি। সো এটা আমার কাজ না, কিন্তু আমি মনে করি যে এইটা আমি পলিটিশিয়ান হিসেবে অবশ্যই বিবেচনা করব। যখন হাসিনার পুলিশ আজকেও কি বলে নাই, হাসিনার ওই পুলিশ কি, ওই পুলিশের চিত্র কি এখনো আজকে আমাদের সামনে মানে ভেসে উঠে নাই? যখন বলে যে আয় আদিল লাশ নিয়ে যা, পুলিশ এ কথা তো বলেছে। সো এই যে পুলিশ বাহিনী এবং রাষ্ট্রীয়ভাবে পুরো দলটা তার দলীয় পরিচয় ব্যবহার করে দেশব্যাপী সন্ত্রাস করলো, সন্ত্রাস করে ক্ষান্ত হয় নাই, আয়োজন করে মানুষ মারার উদযাপন করলো, সেই দলটাকে এত সহজে তো আসলে তার রাজনৈতিক পরিচয়কে আপনি মুখ্য করে তুলতে পারেন না। তবে হিউম্যান রাইটসের ক্ষেত্রে আপনার শত্রু, আপনার কঠিনতম অপোজিশনের হিউম্যান রাইটসও ভায়োলেট করার কোনো অপশন নাই। ওয়েন ইউ ভায়োলেট ইউর অপোজিশনস হিউম্যান রাইটস, আপনি তাকে আরেকটা সুযোগ করে দিচ্ছেন শুধুমাত্র তার পলিটিক্সকে উন্নত করার এবং তার ভিক্টিমহুডকে প্রমিনেন্সি দিচ্ছেন। সো মানে যেই ঘটনাটা আমরা দেখলাম যে ওই যে সাদ্দাম এবং তার ওয়াইফের এবং তার বাচ্চা, এটা নিঃসন্দেহে তার বাচ্চা এবং তার ওয়াইফের জন্য মর্মান্তিক, তার বাচ্চাটার জন্য বিশেষভাবে এটা মর্মান্তিক, কিন্তু তার নিজের তো ইনফ্লুয়েন্স আছে এই পুরো আপরাইজিং এ, মানুষের উপরে চড়াও হওয়ার ইনভলভমেন্ট তো তার আছে। ইভেন আওয়ামী লীগের সময় সুবিধাভোগীদের একজনও তো সে ছিল। সো এইগুলাকে আলাদা করে বিবেচনা করতে পারা, এটা একটা ক্যাপাবিলিটি, এবং বিবেচনা করতে না পারাটা ইনক্যাপাবিলিটি। তো আমার কাছে মনে হয় যে সেটার জন্য আইনি প্রক্রিয়ায় তিনি শাস্তি পাবেন,
আইনি প্রক্রিয়া অনুযায়ী আগাবে, সেজন্য মানে প্যারোলে মুক্তি এটাও তো আমাদের আইনের মধ্যে। আমি ওইটা নিয়ে আমার একটা বিস্তারিত মানে লেখাও আছে। আমি এত বড় পুরো কনভারসেশনটা বা পুরো আমার যে ভাবনা এটা আমি আর রিপিট করলাম না, কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে মানে এই যে শত্রুপক্ষ হলেও যদি এটাকে শত্রুপক্ষ হিসেবে বিবেচনা না করে আপনি আইনগত জায়গায় যদি বিবেচনা করেন, আপনি আপনার স্ত্রী সন্তান যত বড় ক্রিমিনালই হোক তাকে তো দেখা করতে দিতে হবে, এবং দেখা করতে না দেওয়াটা আবার প্যারোলে তারা, আমি যেটা পরে শুনলাম যে প্যারোলে মুক্তির জন্য আবেদনও করে নাই, আবেদন করা হয়েছে, আবার আবেদন করা হোক বা না হোক কিছু কিছু ক্ষেত্রে নিজে থেকে উদ্যোগ নিতে হয়। কিছু কিছু ক্ষেত্রে যখন পলিটিক্যাল ইস্যু তখন যাতে কমপ্লেইন না আসে সেজন্য এক্সট্রা কেয়ারফুল হওয়া লাগে। যেমন সাধারণ নাগরিক হিসেবে যদি বলি বা এটা পরিদর্শক হিসেবে যদি বলি, প্রথমে কিন্তু এই যে সাদ্দামের স্ত্রী এবং সন্তানের মৃত্যুর খবরটার পরে, সুইসাইডের পরে কিন্তু স্বাভাবিকভাবে প্রচুর ফেসবুক পোস্ট আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আসছিল যে তারা তো পালিয়ে গেছে, তারা রাজার হালে আছে, কিন্তু এই যে নেতাকর্মীদের খবর নিচ্ছে না, তাদের পরিবারের এই অবস্থা। কিন্তু যখন এই যে প্যারোলে মুক্তিটা দেওয়া হলো না, লাস্টই গেল হচ্ছে জেলখানা পর্যন্ত, জেলগেট পর্যন্ত, তখন কিন্তু পুরো চিত্রটা ভিন্ন হয়ে গেল। তখন তারা সিম্পাথিটা চলে গেল সাদ্দামের পক্ষে। এইগুলাও কি আপনার কাছে মানে কি মনে হয়, এগুলো কি স্বাভাবিকভাবেই ঘটে? না না, এটা আপনি অনেক কিছু একবারে এইভাবে করে দেখা যায় না, এগুলো খুবই সেন্সিটিভ ইস্যু। আমার কাছে মনে হয় যে আমি যেটা মনে করি যে রাজনীতিবিদদের পরিবার এটা সবসময় বাংলাদেশে একটা হুমকির মুখে থাকা একটা কনস্ট্যান্ট সিনারিও, যে কোনো রাজনীতিবিদের পরিবার। কারণ মানে আপনি সামওয়ে অর অ্যানাদার আপনার পাওয়ারে যেতে হলেও আপনার পরিবারের উপরে আপনার ইয়ে করতে হয়, মানে পরিবারকে আসলে বিচ্ছিন্ন করতে হয়, তার অধিকার লঙ্ঘন করতে হয়। এবং আমি দেখি যে পলিটিশিয়ানরা আসলে এটা আসলে এনজয়ই করেন যে পরিবারকে তারা মানে অধিকারহীন করছেন বা অধিকার তাদের পূরণ করছেন না, এটাও এনজয় করেন একরকমের, এই ধরনের বিষয় দেখেছি। কিন্তু আমি যেটা মনে করি যে এই যে মা এবং শিশু এই বিষয়কে আসলে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই আমাদের সোসাইটিতে। মা এবং শিশু এই যে দুইটা ক্যারেক্টার, এটা তো আসলে আপনার পরিবার কেন্দ্রিক আপনি ভাবতে পারবেন না, আপনার স্টেটের জায়গা থেকে এটা ভাবতে হবে। সো মা এবং শিশুর নিরাপত্তা, এবং সে এমনও যদি হয় যে মা যদি প্রেগনেন্ট থাকেন এবং তার হাজব্যান্ডকে পলিটিশিয়ান বলে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বা কোনো কারণে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, উনি যদি প্রেগনেন্ট থাকেন বা সন্তান সম্ভব থাকেন, তাহলে অবশ্যই সন্তান হওয়ার পরে তারপরে এই যে বিচারিক কার্যক্রম এটা প্রসিড করা উচিত। কিছুটা মানে আপনি এটা হচ্ছে আপনার স্টেটকে আপনি মানবিক করবেন নাকি অপারেশনের মেশিন বানাবেন, এইটার ইন্টেনশনের উপর ডিপেন্ড করে। জি, ধন্যবাদ আপনাকে নাহিদ আক্তার। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ টপিকে কথা বলবো। নির্বাচন আর কয়েকদিন, আঙুলের করগুনে বলা যায় কয়েকদিন বাকি আছে। এমন সময়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে সুষ্ঠু নির্বাচন নিয়ে এখনো শঙ্কা রয়েছে। আপনি কোনো শঙ্কা দেখতে পান কিনা? আমি সঙ্গে একটি ঘটনা উল্লেখ করে দিই, কারণ যেহেতু সময় কম। লক্ষ্মীপুরে যে ভুয়া সিল উদ্ধার হয়েছে কয়েকদিন আগে, এতে করেও আবার ভোট ইঞ্জিনিয়ারিং এর একটি আলোচনা সামনে এসেছে। সব মিলিয়ে যদি আপনি বলতেন। এই মোমেন্টে বাংলাদেশের কাউকে ট্রাস্ট করা যাচ্ছে না। আমাদের একটা ট্রাস্ট ইস্যু, মানে বাংলাদেশের সমস্ত পপুলেশনকে যদি আপনি কোয়েশ্চেন করেন, মেজরিটি আপনাকে বলবে তারা ট্রাস্ট করতে পারছে না। কারণ আমরা যদি এই সিচুয়েশনটাকে, যে 12 তারিখে নির্বাচন, আর কটা দিন আছে, 1 উইক, তাই না? আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। যে এর মধ্যে এখনো শঙ্কা রয়ে গেছে, এবং সেটা করছেন পলিটিক্যাল পার্টির লোকজন, এবং সবাই নিজেরাই বলছেন যে নির্বাচন হবে কিনা। তো এখন তারাই যদি না জানে, তাহলে মানে সাধারণ মানুষের কি অবস্থা সেটা তো বুঝতেই পারছেন। এবং আমি নিজেও কিন্তু খুব একটা মানে হলফ করে বলতে চাচ্ছি না যে নির্বাচনের কোনো ক্রাইসিস আসবে না। এটা আসার পসিবিলিটি আছে। যেমন প্রতিনিয়ত কেউ শাহবাগে বসে যাচ্ছে, বিভিন্ন জায়গায় আজকে আসতে অনেক দেরি হয়েছে, যে পরিমাণ কেওস ঢাকা সিটিতে হঠাৎ করে বেড়ে গেছে, মানে বিভিন্ন জায়গায় প্রবলেম বেড়ে গেছে। তা মানে এটা যদি এই হারে বাড়তে থাকে তাহলে যে কোনো কিছু হওয়ার সম্ভাবনা। বাড়ছেই বা কেন? সকালে দেখলাম সরকারি কর্মকর্তা কর্মচারীরা
আন্দোলন করছে, বিকেলে হাদি হত্যার বিচার চেয়ে তো ধারাবাহিকভাবে কয়েকদিন ধরে চলছিল। নির্বাচনের আর অল্প কয়েকদিন বাকি আছে, এই সরকারই আছে কয়েকদিন, এর মধ্যে হঠাৎ করে এত আন্দোলন বেড়ে গেল কেন, আপনার কি মনে হয়? কিছু কিছু রিউমার আছে যেটা আমরা সবাই শুনি, সেটা হচ্ছে যে অনেকে চাচ্ছে নির্বাচন না হোক, অনেকে চাচ্ছে যে আমরা যেমন হাদি হত্যার পরে যে ওই দিন একটা ঘটনা দেখেছিলাম যে ওনারা বিপ্লবী সরকার গঠন করার জন্য সংসদের দিকে ধেয়ে যাচ্ছিলেন, তো সেই জিনিসটাকে স্টপ করতে পেরেছে। তো নাও এখন যেটা হয়েছে, এরকম সিচুয়েশন যদি হয়ে যায়, এই শঙ্কাটা কিন্তু মানুষের মনে আছে, কারণ আমাদের পলিটিক্যাল বিহেভিয়ার যেটা আমরা মানে গত 1.5 বছর ধরে দেখছি খুবই কেওটিক এবং মানে মবোক্রেটিক, যে যেখানে চাচ্ছে যে মানে একেবারেই আক্রমণ করে বসছে, জ্বালাও পোড়াও এগুলি চলছে। তো এই মোমেন্টে মানে এই সিচুয়েশনটাকে খুব স্থিরভাবে দেখা খুব মানে আসলে প্রবলেমেটিক, এটা সম্ভব না, এটা আমার কাছে মনে হয়। ধন্যবাদ আপনাকে। সামান্তা শারমিন, আপনাকে দিয়ে শেষ করব। যদি আপনি বলতেন নির্বাচন পরিবেশ নিয়ে, নাহিদ ইসলামের বক্তব্যের কথাও বলছিলাম। আমি তো শুরু থেকে বলেছি যে যেটার আলামত নাই সেটা আপনার বিশ্বাস করার কোনো কারণও নাই। বাংলাদেশে যতই সুষ্ঠু নির্বাচন বলেন না কেন, সুষ্ঠুতার একটা সীমা আছে বাংলাদেশের সকল নির্বাচনেরই। সো আমি বেসিক্যালি ধরেন লাস্ট 1 ইয়ারে সবচেয়ে বেশি আমি আতঙ্ক প্রকাশ করেছি এই আইন শৃঙ্খলা বাহিনী রিফর্ম না হওয়াটা নিয়ে আমি সবচেয়ে বেশি আতঙ্ক প্রকাশ করেছি। কিন্তু তখন আসলে মানে ঐকমত্য কমিশন এবং সকল পলিটিক্যাল পার্টির এত কেওসে আসলে এগুলোকে কেউ গুরুত্ব দেন নাই। কিন্তু এখন এসে সকল কিছু সলভ একরকমের হলো, যা হওয়ার হলো, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী থেকে পলিটিক্যাল পার্টিগুলো সমান বিহেভিয়ার পাবে প্রশাসন থেকে। প্রশাসন মানে শুধু নির্বাচন কমিশন না, তার রিটার্নিং অফিসার পর্যন্ত যারা কাজ করবে তারা সমান বিহেভিয়ার পাবে, এটা নিয়ে কিন্তু শঙ্কা তৈরি হয়েছে সব দলের মধ্যেই। সো এই সংখ্যাটা আগেও ছিল, এটার অনেকটা রাজনৈতিকও, এই সংখ্যাগুলো রাজনৈতিকভাবেও প্রকাশ করা হয় অনেক সময়। কিন্তু মানে এটা সত্য যে এই রিফর্মগুলো তো হয় নাই আসলে, মানে দলীয় নিয়োগ বা সুপারিশের নিয়োগ এই বিষয়গুলো তো বন্ধ হয় নাই, বা যে এখানে বিসিএস কোন সালে কোনটা হবে, কততম বিসিএস কবে হবে, কোন ক্যাডার কখন নিয়োগ হবে, এই বিষয়গুলো তো হাইলি পলিটিক্যাল ইস্যুস। এবং মানে ধরেন 1 বছর পিছিয়ে দেওয়া হয় বা এগিয়ে দেওয়া হয়, যেমনটা বিচারপতিদের বয়স এগিয়ে দেওয়া পিছিয়ে দেওয়ার ব্যাপার আছে, বিসিএস ক্যাডার নিয়োগ পর্যন্ত এগিয়ে দেওয়ার পিছিয়ে দেওয়ার ব্যাপার কিন্তু আছে। সো এরাই কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ম্যাজিস্ট্রেট যখন তারা হয়। সো আমার কাছে মনে হয় যে এটা অনেক কিছুর সাথে জড়িত, কিন্তু বাস্তবিক অর্থে কোনো আলামত নাই। এটা কখনোই ছিল না, এটা যে এখন তৈরি হয়েছে ব্যাপারটা তা না, এটা কখনোই ছিল না। এবং মানে এই 1.5 বছরে তো আসলে ওই সংস্কার কেন্দ্রিক আসলে কোনো পলিটিক্যাল পার্টি ভাবে নাই বা ওইটাকে ফোকাস করে নাই। এই বিষয়ে স্পষ্ট আমি একটু নাহিদ আক্তারের অনুমতি নিয়ে আমি সামান্তা শারমিনকে লাস্ট প্রশ্নটি করতেই চাই, একটু বেশি সময় দিচ্ছে যদিও। সেটি হচ্ছে চট্টগ্রাম 8 আসন, যেটি এনসিপি কে জামাতে ইসলাম ছেড়ে দিয়েছে, কিন্তু সেখানেও দাঁড়িপাল্লার প্রচারণা চালাচ্ছে, এবং আরো কিছু আসনে আমরা কিছু গণমাধ্যমের কল্যাণে দেখতে পেয়েছি যে অসহযোগিতা করছে, এমনটি পাচ্ছেন কিনা জোট হিসেবে? আমিও এটা দেখেছি, আপনি যেই মাধ্যম মানে সোশ্যাল মিডিয়া এবং এই খবরগুলো পেয়েছেন, আমিও ওভাবেই দেখতে পেয়েছি, এবং আমি তো আগেও বলেছি যে আমার নির্ভরযোগ্য মিত্র না। ধন্যবাদ সামান্তা শারমিন, ধন্যবাদ নাহিদ আক্তার। দর্শক, ধন্যবাদ জানাই আপনাদেরও। আজকের মতো শেষ করছি। শুনছিলাম 2 বিজ্ঞ আলোচকের আলোচনা। নির্বাচন নিয়ে কিছুটা সংশয়ের কথা বারবার এলেও নির্দিষ্ট পরিমাণ কোনো আলামত না থাকায় আশাবাদী দুজনই। আমরাও প্রত্যাশা রাখছি 12 তারিখের নির্বাচনের দিকে আমরা নজর রাখতে চাই। দর্শক, আজকের মতো শেষ করছি। আগামীকাল দেখা হবে একই সময়, নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা হবে, নতুন কোনো বিষয়ে। সঙ্গে থাকুন।